आजकल किसी को भी भरोसा नहीं कर सकते। अच्छा हुआ मर गया। ভীমজি, আমরা যে ব্যাপারে কথা বললাম সেটা তো কিছু করতে হবে। आप सिर्फ राम कांतो और भवानी को नदी पार भेजिए, उसके बाद हम लोग देख लेंगे। आज चलता हूं। শালাবাবু, ওদের না হয় নদীতে পাঠানোর ব্যবস্থা করা যাবে, কিন্তু কিন্তু এ তো মরে গেল। এখন এর কি করবেন? তাড়াতাড়ি মোহনের বাড়ির দিকে ফিরে চলো। কেউ কিছু জানার আগে দুজন লোক পাঠিয়ে এই দেহ মাটির তলায় চাপা দিতে হবে। চলো। আচ্ছা ভবানী, তুমি কেন এত কষ্ট করছো? আমাকে কেন মাটিতে শুতে দিচ্ছ না? আমি তো বলছি আমার কোনো অসুবিধা হবে না। আপনি যে কেমন কথা বলেন! যুবরাজ হয়ে পালঙ্ক ছেড়ে মেঝেতে শোবেন, আর স্ত্রী হয়ে আমি এই অধর্ম হতে দেব? রাজা বলে আমি মেঝেতে শুতে পারি না, কিন্তু রাজরানী পারি। দেখবে আমিও পারি। দেখি, সরো সরো। যুবরাজ, এমন হয় না। আপনাকে আমি দয়া করে বলছি, আপনি যান, পালঙ্কে শোন, আমি এখানে ঠিক আছি। ভবানী, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, মেঝেতে শুয়ে যদি ঠান্ডা লেগে যায়? আমি বলছি যুবরাজ, আমি এখানে ঠিক আছি। তাই তো। যুবরাজ, কি করছেন? কি দোহাই আপনার, এমন কেন করছেন? দেখি সরুন। আমি বড্ড জেদ দেখছি নাটোরের রাজরানীর। এত জেদ কিন্তু আমার আবার পছন্দ নয়। জেদ কি একা আমারই আছে, আপনার নেই? আমি তো বললাম আমি ভালোই ছিলাম মেঝেতে। জেদ করে আমায় পালঙ্কে নিয়ে এলেন কেন? সরুন, আমি মেঝেতেই শোবো। আমি সরুন বলছি। এত রাতে
কে? একবার গিয়ে দেখুন যুবরাজ, এখন কে এলো? দেওয়ান মশাই, সত্য এত রাতে? ভেতরে আসুন। আয়। অসময়ে আপনার বিশ্রামে বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত যুবরাজ, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় ছিল না। দয়ারাম দাদা, সত্য ঠাকুরপো, কি হয়েছে? এই সত্য, তুই ঘামছিস কেন রে? কি হয়েছে বল। যুবরাজ, চরণ দাস গুপ্তচরকে জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। কি? এ কি বলছেন দয়ারাম দাদা? ঠিকই শুনেছেন বৌঠান। আজ সকালেই আপনার ইচ্ছার কথা আমি তাকে জানিয়ে এসেছিলাম। তাকে বলেছিলাম নজর রাখতে প্রসাদ দাদার উপর। আর তারপরেই এই সংবাদ। দাদা এখনো বর্ষা বুকে গেঁথে রয়েছে। দেওয়ান মশাই, আগে আমি নিজে গিয়ে বাইরেটা দেখতে চাই। আমিও যাবো যুবরাজ। ভবানী, তুমি? হ্যাঁ যুবরাজ, আপনাকে তো আমি বলেছি যে আমি পাঠিয়েছিলাম সত্য ঠাকুরপোকে চরণ দাসের সাথে কথা বলতে। আমার ইচ্ছে রাখতে গিয়ে আজ তাকে মৃত্যুবরণ করতে হলো। যুবরাজ, আমি যেতে চাই অকুস্থলে, জানতে চাই কি করে ঘটলো এ নারকীয় ঘটনা। আপনারা আসুন, আমি ভবানীকে নিয়ে এক্ষুনি আসছি। মানুষের প্রাণের যেন আর কোনো দাম নেই। দয়ারাম দাদা, দেখবেন যেন সমস্ত নিয়ম কানুন মেনে একদম সঠিকভাবে চরণ দাস গুপ্তচারের সৎকার করা হয়। এই অস্ত্র কিন্তু ভিন রাজ্যের, বাংলার তৈরি নয়। কারা এই কাজ করেছে আশা করি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমাদের যে গুপ্তচর আছেন চরণ দাস বাবাজি, তাকে একবার বলবে পেশার ঠাকুরপোর উপর নজর রাখতে। কিন্তু ঠাকুরপো, চরণ দাস গুপ্তচরকে তো পিশাচ ঠাকুরপোর উপর নজর রাখতে বলা হয়েছিল। ভিন রাজ্যের দস্যুরা হত্যা করলো কেন? দেওয়ান মশাই, আমি কালই নলহাটির জন্য রওনা হতে চাই। কাউকে কিছু জানাবেন না। আমি গোপনে যেতে চাই, আর ওখানে গিয়ে আমি ভিন রাজ্যে দস্যুদের ঘাঁটি ধ্বংস করে দেব। তাহলে তো বজ্রার ব্যবস্থা করতে হয় যুবরাজ। যা যা প্রয়োজন তাই করুন দেওয়ান মশাই। এসব তুমি কি বলছো কান্ত দাদা? এসব করা কি ঠিক হবে? আর কোনো কথা নয় সত্য, এই যাত্রা আমাকে করতেই হবে। নলহাটিতে গুপ্তচরদের ঘাঁটি ভাঙবে বলছেন যুবরাজ। এক্ষুনি এই খবর জানাতে হবে ছোট কুমারকে। চল 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 চল। আসবো ছোট কুমার। তোমার মৃতদেহর আশেপাশে ছিলে নজর রেখেছো, কোনো খবর আছে কেউ গেছিল? যুবরাজ, রাজরানী, দেওয়ানমশাই আর সত্যনারায়ণ এরা সকলে মিলে জঙ্গলে উপস্থিত হয়েছিলেন। মৃত লোকটির দেহ দেখছিলেন হুজুর।